হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের পড়ালেখা আমি ভালোই চলতেছে। আজকে থেকে এইচএসসির নতুন একটা ব্যাচে ক্লাস শুরু হইলো। তো আমরা দেখো, বিগত লেকচারগুলোতে আসলে এই 38 নম্বর ম্যাথ পর্যন্ত সলভ করছিলাম, ঠিক আছে? তো তারই ধারাবাহিকতায় আমাদের কিছু ম্যাথ বাকি ছিল এবং আজকে মোটামুটি আমরা 3-4টা সৃজনশীল করার ট্রাই করব। তো তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। দেখি আজকে আমাদের প্রথম ম্যাথটা কি দেওয়া আছে। যে দেখো কি বলছে, যে পানিপূর্ণ একটি সাঁতার পুকুরের মাত্রা 25 × 10 × 3 মিটার দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তার মানে কি, দৈর্ঘ্য হচ্ছে 25, প্রস্থ হচ্ছে 10 এবং উচ্চতা হচ্ছে 3 মিটার। 10 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন একটি পানির পাম্প পুকুরটিকে 30 মিনিটে খালি করতে পারে। অপর একটি পানির পাম্প কি করতে পারে? 25 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন একই কাজ 15 মিনিটে করে, ঠিক আছে? আচ্ছা, এখন বলছে যে কোন দুইটি পাম্প যদি একত্রে ব্যবহৃত হলে পুকুরটি খালি করতে আসলে কত সময় লাগবে তা নির্ণয় করো, ঠিক আছে? পুকুরটি খালি করতে কত সময় লাগবে তা নির্ণয় করো এবং কোন পাম্পটি ব্যবহার করে অধিক সাশ্রয়ী হবে সেটা আসলে বের করতে হবে। রাজশাহী বোর্ড 2019, ঠিক আছে? রাজশাহী বোর্ড 2019। তাহলে চলো আমাদের ক নম্বর পোর্শনটা আমরা শুরু করি। তো ক নম্বর প্রশ্ন বলছে যে দুটি পুকুর একত্রে ব্যবহৃত হলে পুকুরটি খালি করতে কত সময় লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে আমরা একটা জিনিস কি বলছি, যে প্রথম যে পাম্পটা আছে সেটা কি করে 30 মিনিটে খালি করে, ঠিক আছে? 30 মিনিটে খালি করে। তাহলে আমরা প্রথম পাম্পের জন্য কি লিখতে পারি, যে ফার্স্ট পাম্প, জাস্ট এখানে তুমি যা খুশি তাই লিখতে পারো, এটা সমস্যা নেই, এটা তোমার ব্যাপার, আমি এইভাবে লিখি ফার্স্ট পাম্প। তো ফার্স্ট পাম্পের জন্য এখানে আমরা কি করতে পারি, যে 30 মিনিট, হ্যাঁ, সে 30 মিনিটে কি করে এক অংশ, মানে কি 30 মিনিটে সে ফুল খালি করে দেয়, ঠিক আছে? 30 মিনিটে সে ফুল খালি করে দেয়। ভালো কথা, আমরা লিখলাম। তাহলে সে একক অংশে বা 1 মিনিটে সে কি করে সেটা আমরা একটু দেখি। সে 1 মিনিটে কি করে? সে 1 মিনিটে করে হচ্ছে 1/30 অংশ, 1/30 অংশ করে। আচ্ছা, এটা হলো ফার্স্ট পাম্পের জন্য কন্ডিশনটা শেষ। তাহলে এখন হলো কি সেকেন্ড পাম্পের জন্য, সেকেন্ড পাম্পটা কি করে এখন আমরা সেটা দেখবো। তো সেকেন্ড পাম্পটা কি করে? একই কাজ, কি 25 হর্স পাওয়ারের একটা পাম্প 15 মিনিটে করে, ঠিক আছে? তাহলে আমরা লিখি এখানে যে 15 মিনিটে সে কতটুকু কি শেষ করে? এক অংশ, মানে ফুল, ঠিক আছে? ফুলকে আমরা এখানে এক ধরছি। 15 মিনিটে সে এক অংশ শেষ করে, তাহলে সে 1 মিনিটে কত করবে? সে 1 মিনিটে করবে 1/15 অংশ, 1/15 অংশ। আচ্ছা, এটা গেল। এখন আহ, দুইটি পাম্প, দুইটি পাম্পকে যদি আমরা একত্র করে দিই, ঠিক আছে? এখন যদি দুইটি পাম্পকে আমরা একত্র করে দিই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে অ্যাডজাস্টিং টু পাম্পস, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের কি হবে? 1/30 প্লাস 1/15 অংশ সে কি করতে পারবে? 1 মিনিটে বের করতে পারবে, খালি করতে পারবে। তাহলে এখানে যদি আমরা টোটালটুকু ক্যালকুলেশন করি, এখান থেকে আমাদের আসবে কত? 1/10 অংশ, ঠিক আছে? 1/10 অংশ। ভালো কথা, 1/10 অংশ হলো। আচ্ছা, এখন এই দুইটা পাম্প যখন আমি একসাথে ইউজ করাবো, তখন এই 1/10 অংশ, ঠিক আছে, দুইটা পাম্প যখন আমি একসাথে কাজ করাবো তখন এই 1/10 অংশ শেষ হবে কখন? 1 মিনিটে। এই 1/1 অংশ যাবে হচ্ছে 1 মিনিটে। হুম, 1 মিনিটে। তাহলে এখান থেকে যদি আমরা এক বা সম্পূর্ণ অংশের জন্য ক্যালকুলেশনটা করি, তাহলে কত লাগবে? 10 মিনিট। এটা কি আর হিসাব করা লাগে? এটা হিসাব করা লাগে না, এমনি বলা যায়। তাহলে 10 মিনিটে সে টোটাল অংশটুকু খালি করতে পারবে। তাহলে আমাদের এখানে কি বলছিল, যে দুইটি পাম্প যদি আমি একত্রে ব্যবহার করা হয় তাহলে পুকুরটি খালি করতে কত সময় লাগবে? দুইটি পাম্প যদি আমরা একত্রে ব্যবহার করি তাহলে আমাদের পুকুরটি খালি করতে আসলে সময় লাগবে 10 মিনিট, ঠিক আছে? 10 মিনিট। তুমি এইভাবে করতে পারো, এটা আরেকভাবেও করা যায়। আমার কাছে মনে হয়েছে যে এটাই খুব ইজিয়েস্ট মাধ্যম, ঠিক আছে? তো তাহলে দেখি আমাদের পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোন পাম্পটি ব্যবহার করা অধিক সাশ্রয়ী হবে, ঠিক আছে? তো যদি এখন প্রথম পাম্প ও দ্বিতীয় পাম্প যদি ডাব্লিউ পরিমাণ কাজ করে, সেক্ষেত্রে আমাদের কি T1 লাগতেছে কত? 30 মিনিট, এবং T2 লাগতেছে কি 15 মিনিট। তাহলে পাম্পের আমরা তো ফর্মুলা জানি, যে P1 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে W1 ডিভাইডেড বাই কি T1 আর P2, ঠিক আছে? P2 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, W2 ডিভাইডেড বাই T2, ঠিক আছে? আমরা কিন্তু দুইটা জিনিস ফর্মুলা লিখতে পারি। এখন যদি দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, কোন পাম্পটি অধিক সাশ্রয়ী হবে, হ্যাঁ, কোন পাম্পটি অধিক সাশ্রয়ী হবে। এখন একই পরিমাণ কাজ সে সম্পন্ন করতেছে দুইটা পাইপ, হ্যাঁ, দুইটা পাম্প কি করতেছে? একই পরিমাণ কাজ সম্পন্ন করতেছে। তাইলে এখানে আমরা কি লিখতে পারি, যে W1 ইজ ইকুয়াল টু W2, আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি পরের পোর্শনে W1 ইজ ইকুয়াল টু W2, আমরা কিন্তু এই জিনিসটা লিখতে পারি। এখন লেখার পর তাহলে দেখো এখানে যদি আমরা P1 ডিভাইডেড বাই P2 করি, P1 ডিভাইডেড বাই P2, তাহলে এখান থেকে আমাদের কি থাকবে? সেখান থেকে থাকবে হচ্ছে T2 ডিভাইডেড বাই T1, ঠিক আছে? T2 ডিভাইডেড বাই T1। আচ্ছা, এখন যদি প্রথম পাম্পের কর্মদক্ষতা, আমরা এবার একটু দাগ দিয়ে নেই। এখন যদি প্রথম পাম্পের কর্মদক্ষতা যদি ইটা 1 হয়, ঠিক আছে, প্রথম পাম্পের কর্মদক্ষতা ইটা 1, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ইটা 1 ইজ ইকুয়াল টু P1 ডিভাইডেড বাই কি 10, P1 ডিভাইডেড বাই কি 10,
আচ্ছা, কেন P1 ডিভাইডেড বাই 10? কারণ হচ্ছে 10 হর্স পাওয়ার ক্ষমতা সে দিছে, ইনপুট করছে। তাহলে এখন এটা 2 কি হবে? এটা 2 এর মানটা কি হবে? P2 ডিভাইডেড বাই 25, P2 ডিভাইডেড বাই 25। আচ্ছা, এখন যদি আমরা ইটা 1 ডিভাইডেড বাই ইটা 2 করি, ঠিক আছে, ইটা 1 ডিভাইডেড বাই ইটা 2 করি, তাহলে এখানে আমাদের কি থাকবে যে P1 ডিভাইডেড বাই P2 ইন্টু 25 ডিভাইডেড বাই 10, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই P1 বাই P2 এটা ইকুয়ালটা আমরা আবার কি লিখছিলাম যে T2 ডিভাইডেড বাই T1, T2 ডিভাইডেড বাই T1 ইন্টু কি হবে এখানে 25 ডিভাইডেড বাই 10, ঠিক আছে। এখন T2 কত? দেখো টি টু কিন্তু দেওয়া ছিল কত, 15 মিনিট, ঠিক আছে। এখন 15 মিনিটকে যদি আমি 30 মিনিট দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আলটিমেটলি আসলে সেকেন্ডে নেওয়ার দরকার নাই, ঠিক আছে, ওই একই কাজটাই হবে, ঠিক আছে, একই কাজটাই হবে। তাহলে আমরা এখানে দেখো এখানে T2 কত 15 আর T1 কত 30, ঠিক আছে। আবার এখানে কত দেওয়া হচ্ছে 25 ডিভাইডেড বাই হচ্ছে 10। তো আলটিমেটলি এখন তুমি যদি টোটাল পোর্শনটুকু ক্যালকুলেশন করো, আমরা একটু এই দিকে লিখি, সেখানে আমরা কি লিখতে পারবো, সেখানে লিখতে পারবো হচ্ছে 5/4, ঠিক আছে। এই টোটালটুকু ইটা 1 ডিভাইডেড বাই ইটা 2, হ্যাঁ, একটু দাগ দিয়ে লিখে এখানে, তাহলে ইটা 1 ডিভাইডেড বাই ইটা 2, এখান থেকে আমরা কি লিখতে পারবো 5/4, ঠিক আছে। ইটা 1 ডিভাইডেড বাই ইটা 2 হচ্ছে 5/4। তাহলে আলটিমেটলি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইটা 1 কিন্তু ইটা 2 এর থেকে বড়, ঠিক আছে, ইটা 1 কিন্তু ইটা 2 এর থেকে বড়। তাহলে আমরা কি করতে পারি যে যেটার কার্যক্ষমতা বেশি সেটাই কিন্তু অধিক সাশ্রয়ী, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে প্রথম পাম্পটা ব্যবহার করা অধিক সাশ্রয়ী হবে, ঠিক আছে। তো দেখো এই রাজশাহী বোর্ড 19-এ এই যে কোশ্চেনটা আসছে, এই কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন ছিল, ঠিক আছে। যদি ধরতে না পারো তাহলে কিন্তু এই ম্যাথ কিন্তু করতে পারবে না, আর যদি ধরতে পারো তাহলে এই ম্যাথ করতে তোমার 2 মিনিট সময় লাগবে না, ঠিক আছে। তো এই ম্যাথগুলো একটু বারবার প্র্যাকটিস করবা, দেখবা পরবর্তীতে তোমরা এগুলা ইজিলি যেভাবে আসুক না কোনো অ্যান্সার করতে পারবা। চলো দেখি আমাদের পরবর্তীতে 50 নম্বর ম্যাথটা কি বলছে। দেখো এখানে কি নিচের দেওয়া আছে কি, নিচের চিত্রে দুইটি হেনারা তল এ সি ও বিসি এর শীর্ষবিন্দু সি এর উভয় পাশে 2 কেজি ভরের একটি লোহার গোলকের অবস্থান দেখানো হলো, ঠিক আছে। এসি তলের দৈর্ঘ্য দেওয়া আছে কত 20 মিটার, এসি তলের দৈর্ঘ্য দিচ্ছে 20 মিটার। এখন বলছে কি যে সি বিন্দুতে গোলক দুটির মোট শক্তি নির্ণয় করো, ঠিক আছে। সি বিন্দুতে গোলক দুটির মোট শক্তি নির্ণয় করো। দেখুন এই সি বিন্দুতে যদি গোলক দুটির মোট শক্তি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের টোটাল হাইট কোনটুকু লাগবে, আমাদের এই যে এইচ, এই এইচটা কিন্তু আমাদের বের করতে হবে, ঠিক আছে, আমাদের কিন্তু এই এইচটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে কি লিখতে পারি যে এইচ, এইচ ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, দেখো এখানে আমরা সাইনের ফর্মুলাটা ইউজ করবো, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এইচ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু কি এসি সাইন 30 ডিগ্রি, এটা লিখতে পারি। আচ্ছা, তো এখন এই এসি এর মানটা কত দেওয়া আছে, এসি এর মান দেওয়া আছে 20 মিটার। এখন সাইন 30 ডিগ্রি মান তো আমরা সবাই জানি। তো আলটিমেটলি এখন টোটাল এই পোর্শনটুকু তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি পাবা হচ্ছে 10 মিটার, ঠিক আছে। এখান থেকে এসি এর ভ্যালুটা পাবা হচ্ছে 10 মিটার। এখন এই সি পয়েন্টে কয়টা কাজ করতেছে, সেই পয়েন্টে কিন্তু আমাদের কাজ করতেছে কি, দুইটা গোলক কাজ করতেছে। তাহলে আমাদের সি পয়েন্টে টোটাল শক্তি যদি ই হয়, তাহলে দুইটা গোলকের গতিশক্তি কি যোগ করতে হবে, গতিসূত্রে বিভব শক্তি যোগ করতে হবে। তাহলে এখানে কি লিখতে পারি, M1 GH প্লাস আছে কি M2 GH, ঠিক আছে। আচ্ছা, এখন দুইটাই কি বলছে 2 কেজির গোলক, তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি 2mgh, ঠিক আছে, 2mgh। তো আলটিমেটলি এখানে মানগুলো বসাও, 2 ইন্টু এম এর ভ্যালু কত দেওয়া আছে, এম এর ভ্যালু দেওয়া আছে 2, জি এর ভ্যালু হচ্ছে 9.8, আর এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হচ্ছে 10 মিটার। তাহলে আলটিমেটলি এখন টোটাল টুকুকে যদি ক্যালকুলেশন করে, এখান থেকে এর মানটা আমরা কত পাবো, এখান থেকে এর মানটা পাবো হচ্ছে 392 জুল, ঠিক আছে। এখান থেকে এর ভ্যালুটা পাবো আমরা 392 জুল। তাহলে কিন্তু আমাদের প্রথম পোর্শনটা কিন্তু শেষ। এখন দ্বিতীয় পোর্শনটা কি বলছে যে গোলক দুটিকে একসাথে মুক্ত করলে এ বি অনুভূমিক তলে পৌঁছাবে কি না তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো, ঠিক আছে, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আচ্ছা, এখন দেখো এই যে এই পাশটা, হ্যাঁ, এই বাম পাশের যে অংশটা 30 ডিগ্রি কোণ আনত যে প্লেসটা আছে, এই প্লেসটার জন্য কিন্তু আমরা মোটামুটি বের করছি, হ্যাঁ। কিন্তু এখন এই সিবি ডিস্টেন্সটা কিন্তু আমাদের কিন্তু জানা নাই, এই সিবি ডিস্টেন্সটা কিন্তু আমাদের জানা নাই, ঠিক আছে। তো আমাদের ফার্স্টে কি করতে হবে, সিবি ডিস্টেন্সটা বের করতে হবে। তো আমরা এখানে কি লিখতে পারি যে সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি লেখা যায় যে সিডি ডিভাইডেড বাই সিবি, ঠিক আছে, সিডি ডিভাইডেড বাই সিবি। তো এখান থেকে আমাদের কোনটা বের করতে লাগবে, সিবি লাগবে, ঠিক আছে। আমাদের এখান থেকে কি লাগবে, সিবি লাগবে। তো সিবি ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, তো সিবি ইকুয়ালটা আমরা বের করতে পারি সিডি ডিভাইডেড বাই সাইন 45 ডিগ্রি, যেটা তুমি ক্যালকুলেশন করো সেটা পাবা হচ্ছে 14.14 মিটার, ঠিক আছে। এখান থেকে সিবি তুমি পাবা হচ্ছে 14.14 মিটার, ঠিক আছে। আচ্ছা, এখন যদি সি পয়েন্ট থেকে আমি এই দিকে সারি, ঠিক আছে, সি পয়েন্ট থেকে যদি এদিকে সাইড এবং এইদিকে সারি, দুই দিকে মনে করো যে আমি বস্তুটা সারি দিলাম। এখন যদি প্রত্যেকের ক্ষেত্রে এক্ষেত্রে যদি
সময় লাগে টি এ, আর বি এর ক্ষেত্রে যদি সময় লাগে টি বি, তাহলে আলটিমেটলি আমরা এখানে যে ডিস্টেন্সটা যাবে সেই ডিস্টেন্সটার অনুপাত আমরা দেখাইতে পারি। সেটা কিভাবে, যে এস এ ডিভাইডেড বাই এস বি ইজ ইকুয়াল টু আমরা এখানে কি লিখতে পারি, যে হাফ ইন্টু এ এ টি এ তার স্কোয়ার ডিভাইডেড বাই কি এখানে লিখতে পারি যে হাফ ইন্টু এ বি টিবি তার স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমরা লিখতে পারি। এখন আনত তলে আমাদের যে ত্বরণ এক্সেলারেশন, ঠিক আছে, এই জিনিসটা যদি আমরা বের করতে চাই তাহলে অবশ্যই একটা জিনিস মনে রাখবা, সেটা কি জি সাইন থিটা। ঠিক আছে, সেটা মনে রাখবা, সেটা হচ্ছে কি জি সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখন আলটিমেটলি যদি আমরা এখানে লিখি তাহলে দেখো হাফ হাফ কাটা, তাহলে এখানে থাকতেছে কি আমাদের জি সাইন থিটা। এর ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি, থিটা এ। ঠিক আছে, জি সাইন থিটা এ ইন্টু টি এ তার স্কোয়ার, আর এখানে কি লিখতে পারি, যে জি সাইন থিটা বি ইন্টু টি বি স্কোয়ার। ঠিক আছে, এখন জি তো উভয় উভয় জায়গায় কিন্তু জি এর মান সেম। ঠিক আছে, তাহলে তুমি কিন্তু আসলে জি কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এখানে আমাদের কি থাকতেছে আলটিমেটলি টি এ স্কোয়ার ডিভাইডেড বাই টি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায়, যে এস এ ডিভাইডেড বাই এস বি ইন্টু সাইন থিটা বি ডিভাইডেড বাই সাইন থিটা এ, এটা আমরা লিখতে পারি। আচ্ছা দেখো, এখন কিন্তু আমাদের মোটামুটি মান সবগুলা কিন্তু আমাদের জানা আছে। হ্যাঁ, আমরা জাস্ট মানগুলো এখানে বসাই দিব। তো এস এর ভ্যালু কত দেওয়া আছে, এস এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 20 মিটার, এস এর ভ্যালু দেওয়া আছে 20 মিটার, আর এস বি আমরা বাইর করছি সেটা কত, সেটা হচ্ছে 14.14 মিটার, 14.14 মিটার। এখন সাইন থিটা বি কত, সাইন 45 ডিগ্রি। ঠিক আছে, সাইন থিটা বির মান হচ্ছে সাইন 45 ডিগ্রি, আর এখানে হচ্ছে কি সাইন 30 ডিগ্রি। তো আলটিমেটলি এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো, এখান থেকে তুমি কত পাবা, দেখবা যে টি এ ডিভাইডেড বাই টি বি, এখান থেকে তুমি কি পাবা, টি এ ডিভাইডেড বাই টি বি ইজ ইকুয়াল টু √2। ঠিক আছে, √2। তাহলে কিন্তু দেখো গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে দেখতে পেলাম যে টি এর ভ্যালুটা কিন্তু টি বি এর ভ্যালু থেকে বেশি। ঠিক আছে, টি এর ভ্যালুটা কিন্তু টি বি এর ভ্যালু থেকে বেশি। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, যে বি পয়েন্টের গোলকটি, ঠিক আছে, এই বি পয়েন্টের গোলকটি সেটা কিন্তু তাড়াতাড়ি ভূমিতে পৌঁছাবে, আর এ পয়েন্টের গোলকটা একটু দেরিতে ভূমিতে পৌঁছাবে। ঠিক আছে, তাহলে এটাই আমাদের বের করতে বলছিল, এবং এটাই হচ্ছে আমাদের এই সৃজনশীলের অ্যান্সার। ম্যাথটা কিন্তু একদম সোজাও না, একদম ইজি না। এই পুরো সৃজনশীলটা কিন্তু একটা ট্রিকি সৃজনশীল ছিল। ঠিক আছে, এটা ধরতে পারলে পারবা, না পারলে কিন্তু পারবা না। একটু বোঝার জিনিস আছে, জিনিসগুলো একটু বুঝবা। আমি করাই দিলাম ভালোভাবে বুঝাই বুঝাই। তো এই জিনিসটা প্র্যাকটিস করো, এবং নিজেরাও এরকম বানায় একটু প্র্যাকটিস করার ট্রাই করো, তাহলে দেখবে আরো ভালো করতে পারবা। চলো চলো দেখি আমাদের পরবর্তী সৃজনশীলটা কি বলছে। তো আমাদের 11 নম্বর ম্যাথ, সিলেট বোর্ড 2019, কি বলছে, যে সীমা 18 কেজি ভরের একটি ব্যাগ নিয়ে 50 মিটার উঁচু একটি বিল্ডিং এ ওঠার পরে ছাদ থেকে ব্যাগটি পড়ে গেল। ঠিক আছে, সেটি এই হচ্ছে তার পাশের বিল্ডিং এ আসে কি করছে, 24.25 মিটার/সেকেন্ড বেগে পড়ছে। ঠিক আছে, একটা বস্তু এখান থেকে ডিসপ্লেস হয়ে এখানে পড়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটাই আসলে এখানে বলছে, এবং এই যে এই উচ্চতার যে বিল্ডিংটা, এই এইচ এর মানটাই অ্যাকচুয়ালি বের করতে বলছে। ঠিক আছে, তাহলে চলো, এটা খুবই সহজ জিনিস। তো আমরা এখানে কি লিখতে পারি, যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ইউ স্কোয়ার মাইনাস 2GH, এটা আমরা লিখতে পারি। নিক্ষিপ্ত বস্তু অপরন্ত বস্তু ক্ষেত্রে কিন্তু এটা লেখা যায়। ঠিক আছে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার মাইনাস 2GH। তো আলটিমেটলি কিন্তু কি ছিল, যে স্থির অবস্থায় কিন্তু ছিল, আমরা কি আদিবেগ, তার কিন্তু কোনো আদিবেগ ছিল না, সে স্থির অবস্থা থেকে পড়ছে। তাহলে আমাদের এখানে কি থাকতেছে, যে এই যে ইউটা, হ্যাঁ, এই যে ইউটা, এই ইউটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ইউটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি যে 2GH ইজ ইকুয়াল টু মাইনাস ভি স্কোয়ার। ঠিক আছে, 2GH ইজ ইকুয়াল টু মাইনাস ভি স্কোয়ার এখান থেকে লেখা যায়। তাহলে এখন এই যে এইচ এর মানটা আমরা বের করবো, তাহলে আমরা কি লিখতে পারি, যে মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই কি 2G, জাস্ট এখানে মানগুলো বসাও। ভি এর মান কত, ভি এর মান আমরা লিখবো হচ্ছে মাইনাস 24.25, তারা একটু সমস্যা হইতেছে, 24 পয়েন্ট, আজকে এরকম সমস্যা দেখা দিতেছে, 24.25 তার স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি 2 × 9.8। ঠিক আছে, 2 × 9.8। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা এইচ এর ভ্যালুটা পাই যাবো কত, এই এইচ এর ভ্যালু আমরা পাবো হচ্ছে -30। ঠিক আছে, এইচ এর ভ্যালুটা পাচ্ছি আমরা কত, -30। আচ্ছা ভালো কথা, এখন এই যে এইচটা দেওয়া আছে, ঠিক আছে, এই এইচটা কোনটা, ঠিক আছে, এই এইচটা কোনটা বলো তো, এই যে এইচটা না, এই এইচটা ভ্যালু হচ্ছে কি, এই যে টোটাল এই পোর্শনটা, এটা হচ্ছে সেই এইচ। তাহলে তোমার এখানে যদি আমরা বের করতে চাই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি ওয়াই মাইনাস ওয়াই নট, আদি অবস্থান থেকে শেষ অবস্থান ইজ ইকুয়াল টু কি -30। এটাই তো। তাহলে আমাদের আদি অবস্থান কতই ছিল, আদি অবস্থান ছিল হচ্ছে
আদি অবস্থান কোথায় ছিল বলো তো? আদি অবস্থান ছিল ওয়াই নট, সেটা ছিল কত 50। তাহলে এখান থেকে আমরা ওয়াইটা বের করবো, ওয়াইটা কত হবে 50, আর এখানে কত -30, ঠিক আছে। তো আলটিমেটলি আমাদের ওয়াই এর ভ্যালু বা এইচ এর ভ্যালুটা কত আসতেছে 20 মিটার, ঠিক আছে। আসতেছে কত 20 মিটার, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা কিন্তু এস এর ভ্যালুটা বের করলাম। এখন এই কি বলছে যে এই উচ্চতায় বিভব শক্তি আর গতিশক্তি সেম হবে কিনা, ঠিক আছে। এই উচ্চতায় বিভব শক্তি আর গতিশক্তি সেম হবে কিনা। তো আলটিমেটলি আমরা এখানে এখন এই উচ্চতায় বিভব শক্তি আর গতিশক্তির মানটা ক্যালকুলেশন করব, দেখবো এখানে আসে কিনা। তো 20 মিটার উচ্চতায় আমাদের ইপি এর ভ্যালুটা কত হবে, এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 18 কেজি, জি এর ভ্যালু তো আমরা জানি, আর এইচ এর ভ্যালু কত 20, ঠিক আছে। তো আলটিমেটলি টোটাল ক্যালকুলেশন করে এখান থেকে পাবো হচ্ছে 3528 জুল, 3528 জুল, ঠিক আছে। ইপের ভ্যালুটা আমরা পেলাম 3528 জুল। এখন আমরা গতিশক্তি ইকের ভ্যালুটা যদি বের করতে চাই তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে হাফ এম বি স্কোয়ার, ঠিক আছে। ইকের ভ্যালুটা লিখতে পারি হাফ এম বি স্কোয়ার, ঠিক আছে। তো হাফ এম বি স্কোয়ার হাফ ইন্টু এম এর ভ্যালু কত 18, আর ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে 24.25, ঠিক আছে, 24.25 তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ইকের ভ্যালু কত পাইলাম 5292.56, 5292.56 জুল, ঠিক আছে আমরা গতিশক্তি। তাহলে আমরা কি দেখলাম যে এখানে আসলে ইপি আর ইকের ভ্যালুটা সেম না, ইপি আর ইকের ভ্যালুটা সেম না, তাহলে অবশ্যই সেখানে কিছু শক্তি অন্য কোনো জায়গায় খরচ হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, আমাদের বলছে কি গতিশক্তি সমান কিনা, সমান না। তাহলে আমরা এখানে একটা কন্ডিশন দেখাতে পারি যে ইপি ইস লেস দেন ইকে, ঠিক আছে। তাহলে বিভব শক্তিটা কি গতিশক্তিটা থেকে কম হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের এই সৃজনশীলের অ্যান্সার। তাহলে ভাইয়া দেখো, আজকে আমরা যে মোটামুটি তিনটা সৃজনশীল সলভ করলাম, এই তিনটা সৃজনশীলই কিন্তু কোনো না কোনো বোর্ডে আসা কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনগুলো কিন্তু ভালোই ট্রিকি ছিল, একদম ইজি না যে তোমার এই পরীক্ষার হলে একদম কোয়েশ্চেনটা বসে দিলাম, তুমি একদম নগদ চরচর চরচর করে সব কিছু তুমি লিখে ফেললা, এটা কিন্তু হবে না ভাইয়া, ঠিক আছে। তোমার বারবার প্র্যাকটিস করতে হবে, তারপরে যে তুমি সে আসলে এই ম্যাথগুলাই হাত দিতে পারবা, ঠিক আছে। আমি নয় আগে এগুলো প্র্যাকটিস করে তারপর তোমাদের করাইতে আসছি, তোমাকে যদি হঠাৎ করে এগুলো সামনে দিয়ে দেওয়া হয়, তুমি ম্যাথ, আমি শিওর দিয়ে বলতে পারি এই ম্যাথগুলো তোমার যদি বেশি প্র্যাকটিস না থাকে তুমি এগুলো আটকে যাবা, করতে পারবে না, ঠিক আছে। তাহলে এই ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করো আর পড়ালেখার মাঝখানে থাকো, ঠিক আছে। তাহলে আজকে ভাই এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।